আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছো এবং যারা আমাদের সাজেশনটি নিয়েছো, তো আজকের ভিডিওটি তাদের জন্য। তো আজকে হচ্ছে আমাদের 2 নম্বর ভিডিও এটা। তো আজকে আমরা শিখবো হচ্ছে রেওয়া মিল। তো আমি ইতিপূর্বে তোমাদেরকে জাবেদা দেখিয়েছিলাম, তো এখানে কিন্তু ভিডিও আকারে সবগুলো রয়েছে। আমরা 1 নম্বর 2 নম্বর এভাবে ভিডিওগুলো দিয়ে যাবো। তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ, ঠিক আছে, বিডি স্টাডি অ্যাপস। আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। হিসাব বিজ্ঞানের ভিডিওগুলো এভাবে দেখে নেবে ধারাবাহিকভাবে। তো প্রত্যেকটা আমি কিন্তু অধ্যায় ভিত্তিক যাচ্ছি, তো তোমরা একটু সুন্দর করে দেখে নিও। তো আমাদের আজকের টপিক হচ্ছে রেওয়া মিল। তো রেওয়া মিল খুবই সুন্দর এবং সহজ একটি বিষয়। আমি তোমাদের জন্য এটা খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তো এর আগে আমাদেরকে যেটা করতে হবে, প্রশ্নটা সুন্দরভাবে দেখে নিতে হবে। চলো শুরু করি। মেসার্স আমানুল্লাহ অ্যান্ড কোং এর নির্মুক্ত খতিয়ান উদ্ধৃতগুলো হতে 2018 সালের 23 ডিসেম্বর তারিখের একটি রেওয়া মিল তৈরি করতে হবে। তো এখানে বিবরণ এবং টাকাটা তারা আমাদেরকে দিয়ে দিয়েছে। বলছে প্রারম্ভিক মজুত পণ্য 7,000 টাকা, ক্রয় 30,000 টাকা, বিক্রয় 48,000 টাকা, ক্রয় ফেরত 2,300 টাকা, বিক্রয় ফেরত 3,500 টাকা, বিবিধ দেনাদার 35,000 টাকা, বিবিধ পাওনাদার 18,000 টাকা। তারপর হচ্ছে তোমার ব্যাংক জমা অতিরিক্ত 10,000 টাকা, যন্ত্রপাতি 8,000 টাকা, পানীয় বিদ্যুৎ 800 টাকা, মাল খালাসের খরচ 600 টাকা, ক্রয়ের উপর বাট্টা 1200 টাকা, বিক্রয় প্রতিনিধির বেতন ও কমিশন 4,500 টাকা, আয়কর সঞ্চিতি 10,000 টাকা, মূলধন 18,000 টাকা, উত্তোলন হচ্ছে তোমার 3,200 টাকা, সেভিং সার্টিফিকেট ক্রয় 12,000 টাকা, দালান কোটা 25,000 টাকা, আসবাবপত্র তোমার হচ্ছে 3,900 টাকা, মজুরি তোমার 1,600 টাকা, নগদ তহবিল 400 টাকা, ঋণ হচ্ছে তোমার 28,000 টাকা, অনাদায়ী দানের সঞ্চিত হচ্ছে 800 টাকা, বিমা সালামি হচ্ছে 700 টাকা। তো রেওয়া মিল করার আগে তোমাদেরকে কিছু জিনিস একটু বলে নেই, যে মনে রাখবা রেওয়া মিলের 2টা পাশ হয়, একটা হচ্ছে ডেবিট পাশ, একটা হচ্ছে ক্রেডিট পাশ। তো এখানে ডেবিট পাশে কোনটা যাবে, ক্রেডিট পাশে কোনটা যাবে, সে বিষয়টি একটু বুঝিয়ে দিচ্ছি। তো মনে রাখতে হবে, আমরা এখানে যতগুলো খরচ পাবো, খরচগুলোর সবগুলো আমরা ডেবিট পাশে নিয়ে যাব, এবং যতগুলো আয় পাবো ওই আয়গুলো কি করব, আমরা ক্রেডিট পাশে নিয়ে যাব। আমি আবার রিপিট করছি, যতগুলো খরচ পাবো খরচগুলো আমরা ডেবিট পাশে নিব, আর যতগুলো আয়। তো তোমাদের যাদের হিসাব বিজ্ঞান, ইংরেজি এবং ব্যবসা গণিতের সমস্যা রয়েছে, তোমরা চাইলে কিন্তু আমাদের এই গ্রুপে অ্যাড হতে পারো। আর এই গ্রুপে অ্যাড হতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে, এই জন্য তোমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। তো এই গ্রুপে অ্যাড হলে তোমার লাভটা কী হবে, সেই বিষয়টা তোমাদেরকে একটু দেখাতে চাই। হ্যাঁ, সে বিষয়টা তোমাদেরকে একটু দেখাতে চাই, একটু অপেক্ষা করো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই গ্রুপে অ্যাড হলে তোমার লাভটা কী হবে। তো এই দেখো, একটু ভালো করে দেখো, এসএসসি বিএমটি একাডেমি। তো এইগুলো তোমাদের বাংলা 1, এখানে তোমাদেরকে কীভাবে থাকবে আমি বিষয়টা নিয়ে আলোচনা করেছি। তারপর হচ্ছে চূড়ান্ত প্রস্তুতির জন্য তোমাদের এখানে কথা বলেছি, যে ইংরেজিতে কীভাবে তোমাদের কী করতে হবে সব কিছু এখানে বোঝানো হয়েছে। ওকে, তারপর এখানে আমি ব্যবসা গণিত যে ক্লাসগুলো আছে, ক্লাসগুলো আমি নিজে করে দিয়েছি, ঠিক আছে। এখানে গণিতের প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে সুন্দরভাবে কিন্তু তোমাদেরকে এখানে বোঝানো হয়েছে। তারপর দেখো ইংলিশে রাইট ফর্ম অফ ভার্ব এখানে তোমাদেরকে শেখানো হয়েছে। তারপর হিসাব বিজ্ঞান নীতি, যে হিসাব বিজ্ঞানের যে সমস্যাগুলো আছে দেখো, এগুলো এখানে আলোচনা করা হয়েছে। তো অনেকগুলো দেখো, একটা প্যারাগ্রাফ থেকে তুমি কতগুলো প্যারাগ্রাফ লিখতে পারো, এটা কীভাবে লিখতে হবে সেটা তোমাদেরকে দেখানো হয়েছে। তো হিসাব বিজ্ঞানগুলো খুব সুন্দরভাবে তোমাদেরকেও এখানে করে দেওয়া হয়েছে। তো তুমি চাইলে কিন্তু এগুলো খুব সহজে শিখে নিতে পারবে, এবং একটা ভিডিও যদি তুমি দেখতে পারো, বাকি যে সমস্যাগুলো আছে সবগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। এগুলো আমরা ক্রেডিট পাশে নিয়ে নিব। আর ক্রয় সবসময় তোমার হচ্ছে ডেবিট পাশে যাবে, বা স্থায়ী সম্পত্তি যাই হোক না কেন, এগুলো তোমার ডেবিট পাশে আসবে। শুধুমাত্র যদি প্রদয় হিসাব বা পাওনাদার হিসাব থাকে, এগুলো তোমার হচ্ছে ক্রেডিট পাশে চলে যায়, ঠিক আছে। তো আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ। চলো এবার শুরু করি। তো এই জন্য আমরা একটা গড় করে ফেলবো, এটা তুমি ক্রমিক নং দিয়ে নেবা, যেহেতু এখানে খেয়াল করো এখানে কিন্তু কোনো তারিখ তারা দেয় নাই, এই জন্য কি করবো, আমরা এদিক দিয়ে ক্রমিক নং বসাবো। তারপর বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো প্রারম্ভিক মজুত পণ্য তোমার গত বছরে যেটা শেষ হয়ে গিয়েছিল, এই বছরে প্রথমে এটা চলে আসবে। যেমন ধরো তুমি একটা কারখানাতে কিছু কম্বল তৈরি করতেছিলে, তো ওই বছর কম্বল তৈরির যে উপাদানগুলো কিন্তু শেষ হয় না, তো এই বছরের শুরুতে তুমি যেটা পাইবা ওইটা হইতেছে প্রারম্ভিক মজুত পণ্য। এটা এগুলো তোমরা বুঝো। তো প্রারম্ভিক মজুত পণ্য আমরা ডেবিট হিসেবে নিব, ক্রয় এগুলো আমরা ডেবিট হিসেবে নিব। আর এখানে যেহেতু বিক্রয় আছে, তোমরা ভালো করে জানো যে বিক্রয় হচ্ছে একটা আয়, বিক্রয় করলে আয় হয়, এই জন্য এটা ক্রেডিট পাশে চলে যাবে। ক্রয় ফেরতটা তোমার, এটা তোমার হচ্ছে ক্রেডিট পাশে চলে যাবে। তারপর দেখো বিক্রয় ফেরত, তারপর হচ্ছে তোমার বিক্রয় ফেরত তোমার ডেবিট পাশে চলে আসবে। বিবিধ দেনাদারও তোমার ডেবিট পাশেই থাকবে। কিন্তু দেখো বিবিধ পাওনাদার কিন্তু ক্রেডিটে চলে যাবে, কারণ এটা কিন্তু দায়।
ব্যাংক জমাতিরিক্ত এটাও কিন্তু দায়ী, এটা তোমার ইয়াতে চলে যাবে, ক্রেডিটে চলে যাবে। যন্ত্রপাতি এটা ডেবিট, বিদ্যুৎ পানি খরচ এগুলো সব খরচ সব ডেবিট, বুঝছো, যত খরচ আছে সব ডেবিট নিবা। ক্রয়ের উপর বাট্টা এটা হবে ক্রেডিট। তারপর দেখো বিক্রয় প্রতিনিধির বেতন ও কমিশন, অর্থাৎ এটাও কিন্তু তোমার এক ধরনের খরচ, বুঝছো। তুমি যে বিক্রয় প্রতিনিধি রাখো, মানে তোমার মালগুলো তুমি সেল করাইবা, তখন কিন্তু তাকে তুমি যদি কিছু অতিরিক্ত টাকা নাও তো সে কিন্তু এগুলো মানে তার মনে কিন্তু ওই তোমার পণ্যগুলো বিক্রি করার জন্য এতই থাকবে না। কিন্তু তুমি যদি বলো যে তুমি এটা যদি বিক্রি করতে পারো, তোমার এরপর কি আমি 5% 10% টাকা দিব, তখন কিন্তু সে নিজে থেকে কিন্তু এগুলো বেশি সেল করার চেষ্টা করবে। পরে দেখো আয়কর সঞ্চিতি, এটা আমার ক্রেডিট পাশে চলে যাবে। মূলধন সবসময় ক্রেডিট পাশে যায়, তোমরা সবাই জানো। উত্তোলন এটা ডেবিট পাশে চলে আসবে। ক্রয় যত ক্রয় আছে সব ডেবিট পাশ। দালান কোঠা স্থায়ী সম্পদ যা আছে সব তোমার ডেবিট পাশে চলে আসবে। আসবাবপত্র ডেবিট। মজুরি তো বেতন তুমি সবাই জানো, তো এটা ডেবিট। নগদ তহবিল এটাও ডেবিট। ঋণ তো তুমি ভালো করে জানো, ঋণ ক্রেডিট পাশে চলে যাবে, তো এখানে চলে আসছে। তারপর হইতেছে অনাদায়ী দানের সঞ্চিতি, এটাও ক্রেডিট পাশে চলে যাবে। বীমা সালামি, ঠিক আছে, বীমা সালামি ডেবিট পাশে চলে আসবে। এখন তোমার কোনো কাজ করতে হবে না, তুমি যে এই পাশে যে ঘরগুলো আছে আর এই পাশের ঘরগুলো যেটা আছে এটা তুমি এখানে অ্যাড করে দিবা। অনেক সময় দেখা যাবে যে এই পাশের ঘরটা হয়ে গেছে তোমার, কিন্তু এই পাশের ঘরটা বড় হয়েছে, এই পাশের ঘরটা ছোট হয়েছে, যে কোনো একটা ঘর কিন্তু ছোট বড় হইতে পারে, বুঝছো। যদি এরকম হয়ে যায় তখন যদি না মিলে, তখন যেই বড় ঘরটা আছে ওই বড় ঘর থেকে ছোট ঘর যে তুমি যোগফলটা যেটা পাইছো ওটা মাইনাস করবা, মাইনাস করে এখানে লিখবা অনিশ্চিত হিসাব, এটাই করাই না, তোমার এই দুইটা ঘর এক সমান করে দিও। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তো আমি আরো একটি রেমিল দেখাচ্ছি। তো এখানে একটা কথা না বলে না যে রেওয়া মিল করার জন্য আমি তোমাদেরকে ঠাগই বলছি যে রেওয়া মিল করার জন্য দুটি জিনিস জানলেই হবে, যে খরচগুলো ডেবিট পাশে লিখতে হবে আর আয়গুলো ক্রেডিট পাশে লিখতে হবে। সম্পদ সবসময় ডেবিট পাশে বসবে, পাওনাদার ঋণ অনাদায়ী লেখা থাকলে সবগুলো কি ক্রেডিট পাশে বসবে। তো আশা করি তোমরা রেওয়া মিলগুলো বুঝতে পেরেছো। তো এটা ছিল আজকে আমাদের তোমার 2 নম্বর ক্লাস। তো এইভাবে ধাপে ধাপে ক্লাসগুলো আসতে থাকবে। তো আশা করি তোমরা এই ক্লাস থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারবে। তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি তোমরা 2-3 বার দেখে ফেলবে, তাহলে এই বিষয় নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের।